আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের ওপিনিয়ন পোল। ওপিনিয়ন পোলের আজকের পর্বে আমরা উত্তরবঙ্গের মাল বিধানসভা নিয়ে আলোচনা করব। কেন এটি ভিআইপি সিট? এই মুহূর্তে দাঁড়িয়ে মাল বিধানসভায় যদি নির্বাচন হয় তাহলে কি হতে পারে, সেখানকার মানুষজন প্রশ্নোত্তর পর্বে কি জানিয়েছেন, সবটাই থাকছে আপনাদের জন্য। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত। সিদ্ধার্থর কাছে যাব, তবে তার আগে এই বিধানসভার বর্তমান পরিস্থিতি, অর্থাৎ বর্তমান বিধায়ক রয়েছেন শাসক দলের তৃণমূল কংগ্রেসের বুলু চিক বারাই, এবং এক্ষেত্রে এই বিধায়কের উপর কতটা ভরসা রয়েছে, রাজ্য সরকার পরিবর্তন চান কিনা, সবটাই একে একে দেখাবো। এখানকার মানুষজন কি ভাবছেন, কেন এটিকে ভিআইপি সিট হিসেবে আমরা বেছে নিলাম, সেই একদম প্রথম প্রশ্নে আমরা চলে যাব। কেন ভিআইপি সিট? তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত এই আসন 2016 থেকে দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। 2019 লোকসভা নির্বাচনে বিজেপি এই আসন থেকে লিড পায়। 2024 লোকসভা নির্বাচনে এই আসন থেকে লিড পায় তৃণমূল কংগ্রেস। কেন ভিআইপি সিট? পর দেখালাম আপনাদের পয়েন্টগুলো। এবার এর বিশ্লেষণে শুনবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, হ্যাঁ দেখো, আমরা আজকে আলোচনা করছি হচ্ছে মালবাজার বিধানসভার এটা নিয়ে। উত্তরবঙ্গ জেলার হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার হচ্ছে তোমার এই কেন্দ্রটি জলপাইগুড়ি লোকসভার মধ্যেই পড়ে। দেখো, এটি মানে রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ একটি জায়গায় কেন্দ্রে পরিণত হয়েছে। তার কারণটা হলো এই যে এখানটা হচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস হচ্ছে দুটোই দলই পাশাপাশি করে মানে এত নেক টু নেক ফাইট হচ্ছে। কখন যে এটির কোন পরিবর্তন হবে সেটা কিন্তু বোঝাটা বড় মুশকিল। অনেক বড় বড় বিশ্লেষকরাও, রাজনৈতিক বিশ্লেষকরাও এটাকে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না যে মানে কোন দিকে পাল্লাটা আর ঝুঁকবে 26-এ। ফলে আমরা যে সমীক্ষাটা চালিয়েছিলাম সেখানটাতে হচ্ছে তোমার যে বিষয়গুলো উঠে সেটা নিয়ে আমরা পরে আসবো। এবং যে তোমার দেখা যাচ্ছে যে 2024 লোকসভা নির্বাচন যেখানটা তোমার জলপাইগুড়ি জিতেছিল হচ্ছে তোমার হচ্ছে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, কিন্তু তোমার দেখা গেল যে এই মাল হচ্ছে যে বিধানসভাটাতে লিড পায় কিন্তু হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে বুঝতেই পারছো যে বিষয়টা হলো এই যে মানে এই যে লড়াইটা ভীষণ হচ্ছে কঠিন। ফলে সেই কারণের জন্য আমরা এটাকে একটা ভিআইপি সিট হিসেবে দেখলাম, এবং এটাতে ফল কি দাঁড়াবে সেটা নিয়ে একটু সবারই নজর আছে, আমরাও দেখি এটা নিয়ে কি অবস্থা। হ্যাঁ, মানে যে কোনো সিটেই যখন খুব মানে কি বলবো একেবারে সহজ জয় হয় সেটা তো একরকম, কিন্তু যখন খুব টক্কর থাকে তখন সেটা আলাদা করে নজর কাড়ে। এই মাল বিধানসভাও কিন্তু এক্ষেত্রে সেই জায়গাটা নিয়েছে। আসবে এবার প্রশ্নোত্তর পর্বে আপনাদের দেখাবো এই বিধানসভা অঞ্চলের মানুষজন ঠিক কি বলছেন, কি ভাবছেন। প্রথম প্রশ্ন তাদের কাছে আমরা রেখেছিলাম, এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি? কি বলেছেন মানুষজন, আসুন দেখে নি। খুব খুশি বলছেন 13% মানুষ, খুশি বলছেন 20%, মোটামুটি 18%, খুশি নই 17%, অত্যন্ত অখুশি 15%, জানি না 17%। পরের প্রশ্ন, আপনার বিধায়কের বদল চান কি ভাবছেন এখানকার মানুষজন? হ্যাঁ বলছেন 30%, না 32%, সিদ্ধান্ত নেননি 6%, বলবো না 32%। রাজ্যের সরকার বদলাতে চান কি সেক্ষেত্রে? এখানে কি ভাবনা রয়েছে? 44% মানুষজন বলেছেন না, চান না সরকার বদলাতে, হ্যাঁ বলছেন 32%, সিদ্ধান্ত নেননি 9%, বলবো না বলছেন 15% মানুষজন। অতএব পরপর তিনটে প্রশ্নের ক্ষেত্রে কি কি উঠে এসছে পুরোটাই কিন্তু আপনাদের সামনে রাখা রয়েছে। এবার এর বিশ্লেষণ করবেন সিদ্ধার্থ। হ্যাঁ দেখো, প্রথমে কিছুটা বলার চেষ্টা করেছিলাম যেটা হচ্ছে যে তোমার এখানটা যে ক্লোজ ফাইটের ব্যাপারটা, তুমি যদি এই জায়গাটা দেখো, আমরা যে সমীক্ষাতে যে বিষয়গুলো উঠে এসছে বিধায়কের কাজকর্ম থেকে, বা তোমার হচ্ছে বিধায়ক বদল করতে চান, রাজ্য সরকার বদল করতে চান, পুরোটাতেই তুমি দেখো মোটামুটি কিন্তু একটা কাছাকাছি একটা বোঝা যাচ্ছে যে মানে যখন তখন যেদিকে যেতে পারে। হ্যাঁ, তবে এই জায়গাটা রাজ্য সরকার বদলাতে চান কিনা এই জায়গাটায় কিন্তু ডিফারেন্সটা অনেকটা বেশি। মানে যেমন তোমার রাজ্য সরকার বদল করতে চান, এটা আমরা জিজ্ঞেস করেছিলাম, তাদের 32% মতন মানুষজন বলেছেন যে না আমরা বদল করতে চাই, হ্যাঁ বদল করতে চাই, আর না বলেছেন হচ্ছে তোমার 44%। ফলে এইটা কিন্তু একটা গ্যাপ, যেখানটা তোমার বিধায়ক বদলের ক্ষেত্রে 30% এবং 32%, ফলে 2% গ্যাপ। তাহলে এই জায়গাটাতে একটা জিনিস পরিষ্কার যে হচ্ছে কিন্তু রাজ্য সরকারের প্রতি এই বিধানসভা আস্থা রয়েছে, একটা আস্থা আছে। দেখো, এই বিধানসভাটা নিয়ে আলোচনা করার সময় কতগুলো জিনিস আমাদের বলে নেওয়া উচিত। প্রথমে যেটা বললাম যে উত্তরবঙ্গ এবং জলপাইগুড়ির মধ্যে পড়ে, দেখো পাহাড়, নদী, চা বাগান, জঙ্গল, এরকম একটি অবস্থান আর কি মালবাজারে, এবং চা বাগান হচ্ছে এটার হচ্ছে প্রাণ, মূল জায়গা। মানে
চা বাগানকে কেন্দ্র করেই মাল, এবং এই যে এখানকার যে জনবিন্যাস, মানে যারা এখানটা ভোটার তাদেরও কিন্তু এই চা বাগানটাই হচ্ছে, মানে এই ভোটারটা মানে এই জনবিন্যাসটাও তৈরি করেছে কিন্তু চা বাগান। কারণ এইখানটাতে তোমাকে এই যে প্রথমে তুমি যেটা দেখালে যে এইটি হচ্ছে সংরক্ষিত আসন, তার কারণ হচ্ছে এইখানকার হচ্ছে যে চা বাগানগুলোকে কেন্দ্র করে যে শ্রমিকরা একসময় এসেছিলেন তারাই এখানটা হচ্ছে বাসিন্দা হন, ফলে সেই কোল মুন্ডা এই ধরনের হচ্ছে যে আদিবাসী জনজাতিদেরই এটা হচ্ছে এখানটা ভোটারটা বেশি। ফলে তুমি যদি দেখো যে আমাদের যিনি এখন বর্তমান বিধায়ক আছে সেই হচ্ছে বুলু চিক বাড়াই, সেই হচ্ছে কিন্তু একসময় হচ্ছে এটা বলে নেওয়া ভালো, এতটা যখন আমরা এলাম তাহলে এটা আমাদের দর্শকদের জন্য বলে নেওয়া ভালো, এবং তারাও হয়তো অনেকেই জানেন যে বুলু চিক বাড়াই তিনি নিজেও কিন্তু হচ্ছে চা শ্রমিক ছিলেন। চা শ্রমিক থাকাকালীন তিনি হচ্ছে বাম আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং পরে তিনি হচ্ছে সিপিএম এ যোগ দেন এবং হচ্ছে সেখান থেকে হচ্ছে তিনি বিধায়ক হন। ইভেন 2011 সালে যখন হচ্ছে গোটা রাজ্য জুড়ে পরিবর্তন হয় তখনও কিন্তু এই বুলু চিক বাড়াই হচ্ছে কিন্তু সিপিএম এর হয়ে এইখান থেকে এই মাল কেন্দ্র থেকে কিন্তু জয়ী হয়ে বিধায়ক হন। তারপরে তিনি হচ্ছে চলে আসেন হচ্ছে তৃণমূল কংগ্রেসে এবং তারপরে দুটো বিধানসভাতে তোমার হচ্ছে তিনি বিধায়ক হন। এবং এই জায়গাটাতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো তোমার হচ্ছে এই যে বললাম যে জনজাতি বা এই যে সংরক্ষিত আসন এবং এই যে উত্তরবঙ্গের চা বাগান কেন্দ্র করে এবং চা শ্রমিকদের নিয়ে তৃণমূল কংগ্রেস একটি নতুন করে একটি ভাবনা শুরু করেছিল। কেন কি দেখো উত্তরবঙ্গে তো তৃণমূলের অবস্থানটা খুব একটা স্মুথ ছিল না, ফলে সেই জায়গাটা থেকে এটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন হচ্ছে বুলু চিক বাড়াই হচ্ছে প্রথমবার বিধায়ক হন বা বিধায়ক হওয়ার পর কিন্তু তাকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি জায়গা দিয়েছে, হ্যাঁ মন্ত্রীর দায়িত্ব দেয়। এখন তিনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করছে রাজ্যে, সেটি হচ্ছে তোমার হচ্ছে জনজাতি তপশিলি উন্নয়নের দপ্তরের আর কি তিনি হচ্ছে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। ফলে এহেন বুলু চিক বাড়াই যিনি হচ্ছে বর্তমানে বিধায়ক, তিনি হচ্ছে আগামী নির্বাচনে যার হচ্ছে দীর্ঘ একটি তোমার হচ্ছে রাজনৈতিক ইতিহাস রয়েছে, সেই বুলু চিক বাড়াইকেও তোমার দেখো এইখানটায় তুমি যদি দেখো আমরা যখন সমীক্ষাতে জিজ্ঞেস করছি যে আপনারা বিধায়ককে পরিবর্তন করতে চান, অর্থাৎ এত কিছুর পরেও কিন্তু আস্থাটা সেইভাবে নেই বাড়াইকের উপর, যেখানে রাজ্য সরকারের উপর আস্থা কিন্তু রয়েছে। মানে পারো না অবশ্যই, মানে এক্ষেত্রে বিধায়ক এবং সরকারের এই প্রশ্নে যদি আমরা কম্পারিজনে আসি তাহলে যতটা আস্থা রাজ্য সরকারের উপর রয়েছে সেটা বর্তমান বিধায়কের উপর এই মুহূর্তে দাঁড়িয়ে একটু যেন মনে হচ্ছে আরো বেশি হলে ভালো। এই জায়গাটাতেই আমার মনে হয় পরে আমরা আলোচনায় আসবো। পরের স্লাইডে চলে আসি, পূর্বের কিছু ভোটের ফলাফল আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। একদম প্রথমে আমরা চলে যাব 2016 নির্বাচনের ফলাফল মাল বিধানসভার ক্ষেত্রে কি ছিল সেখানে দেখে নিই। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল এক্ষেত্রে 18,462টি ভোটের। দেখতে পাচ্ছেন 44.28% ভোট গিয়েছিল সেবার তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। বিজেপির ক্ষেত্রে গিয়েছিল 15.33%, বাম কংগ্রেস জোট পেয়েছিল প্রায় 35% ভোট, অন্যান্যরা প্রায় 6% ভোট। 19 লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল ছিল মাল বিধানসভায়, সেক্ষেত্রে আবার দেখা গেল বিজেপির লিড ছিল 24,059টি ভোটের। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 50% ভোটই কিন্তু বিজেপির ঝুলিতে চলে গেছিল। তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় 38% ভোট, কংগ্রেস 2.24, বামফ্রন্ট 4.54 এবং অন্যান্য 5.53। 21 বিধানসভার ফলাফলের দিকে নজর রাখবো, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 5,465টি ভোটের। এক্ষেত্রে দেখা গেল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 46.46%, অর্থাৎ 46.46%। বিজেপির ক্ষেত্রে প্রায় 44%, একদম নেক টু নেক কিন্তু বলা যায় একে। সংযুক্ত মোর্চা 5.12, অন্যান্য 4.52%। এরপর আমরা চলে আসবো 2024 লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি ফলাফল কি ছিল মাল বিধানসভার ক্ষেত্রে। আসুন দেখে নি, যেখানে তৃণমূলের লিড ছিল 12,815। আমরা দেখে নেবো সেখানে কি এসেছিল রিপোর্ট। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে 48.36% ভোট গেছিল তাদের ঝুলিতে, বিজেপির গেছিল 42.26%, বাম কংগ্রেস জোট 4.48%, অন্যান্য 4.90%। এর পরবর্তী ক্ষেত্রে আমরা পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম, পুরো পরপর 2016 থেকে 2024 নির্বাচন পর্যন্ত কি ফলাফল হয়েছিল এই বিধানসভার ক্ষেত্রে। এই যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি সিদ্ধার্থ, এবার তুমি বলো যে 26 নির্বাচন আসন্ন, কি মনে হচ্ছে এই ট্রেন্ড দেখে, বিশ্লেষণ কি তোমার কাছে?
হ্যাঁ দেখো, এই সমীক্ষার এই মানে ট্রেন্ডটা যদি আমি দেখি, যেটা প্রথমে সংক্ষেপে যেটা বলেছিলাম যে এটার বিশ্লেষণ করা বা এটার ভবিষ্যৎবাণী করাটা অনেকটা হচ্ছে মানে কি বলবো, মানে মানে একটা অন্ধকারে ঢিল ছোড়ার মতন। কেন কি মানে এতটাই হচ্ছে তোমার ক্লোজ একটা ফাইট, কখন কি হবে না এটা সময়ের উপর আর কি ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা সমীক্ষাতে যে ট্রেন্ডটা দেখেছি সেটার উপর আমরা কিছুটা আলোচনা করতে পারি। তুমি যদি দেখো যে হচ্ছে 2016 সালের বিধানসভাতে সেখানটাতে হচ্ছে তৃণমূল এবং বিজেপির দেখো হচ্ছে গ্যাপটা, সেইখানটায় তুমি দেখো বাম কংগ্রেসের কিন্তু একটি বড় ভোট এখানটায় ছিল। কেন কি চা বাগানের এই এলাকাগুলোতে বামেদের বরাবরই একটা আধিপত্য ছিল। এবং তোমায় বললাম যে দেখো এইখানটা যিনি এখন বর্তমান বিধায়ক তিনিও একসময় সেই আন্দোলনে ছিলেন, বাম আন্দোলনে, এবং পরবর্তীকালে বিধায়ক। আস্তে আস্তে তুমি যদি দেখো এই জায়গাটা থেকে 2019 মানে যদি আমরা দেখি এটা লোকসভা নির্বাচন, যেখানটা উত্তরবঙ্গে মানে খুবই ভালো ফল করে, সেইখানটা বিজেপি আর বিজেপির কথা বলছি খুব ভালো ফল করে, কিন্তু সেখানটাতে তুমি দেখো বিজেপির এখানটা তার একটা স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল এবং তৃণমূল কংগ্রেসের এখানটাতে কমে গেছিল এবং বাম কংগ্রেসের এখানটায় কিন্তু অনেকটাই ক্ষয় হয়। এবং তুমি যদি সেই বলো যদি যে এইখানটাতে শিফট হয় কিন্তু ভোটটা বামের ভোট রামে, হ্যাঁ পুরো হিসেবটা তুমি দেখো স্ট্যাটিস্টিক্সটা সেইখানটাতেই গেছে। এরপরে যেটা ইন্টারেস্টিং, এটা যেহেতু 2019টা ছিল লোকসভা, সেটা বাদই দিলাম, 2021-এ তুমি যদি দেখো বিধানসভা, সেখানটায় কিন্তু হচ্ছে তৃণমূলের ভোটটা অনেকটাই বাড়ে। মানে আগের যে লোকসভা নির্বাচন সেই তুলনায় এই বিধানসভায় অনেক তাই নয়, মানে 2016 বিধানসভা সেটার থেকেও বাড়ে। অর্থাৎ হচ্ছে তৃণমূল কংগ্রেস যখন হচ্ছে উত্তরবঙ্গে হচ্ছে বিজেপির একটা জোর হাওয়া চলছে, সেই সময়টাতে কিন্তু হচ্ছে তৃণমূল কংগ্রেস এই আসনটাতে তার হচ্ছে আরো মানে ব্যবধানটা জয় বাড়ালো। পাশাপাশি হচ্ছে বিজেপির লোকসভা থেকে কম। এবং 2024-এর লোকসভাতে যদি আমরা দেখি সেই জায়গাটাতেও কিন্তু তোমার দেখা গেল যে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এইখানটায় হচ্ছে লিডটা ধরে রাখলো এবং সেটা বেড়ে গেল এবং বিজেপির এই জায়গাটাতে কম। এইবার হচ্ছে তোমার এই জায়গাটায় দেখো গোটা জেলার হচ্ছে মানে এই জলপাইগুড়ি হচ্ছে তোমার মানে 7টি হচ্ছে বিধানসভার মধ্যে মানে ম্যাক্সিমাম মানে তোমার হচ্ছে 3টে বাদে বাকি সবই হচ্ছে বিজেপির দল, ঠিক আছে। এবং এই যে জলপাইগুড়ি লোকসভা যেটা, সেই লোকসভাটাও হচ্ছে বিজেপি। তাহলে এখানটা কি এমন হচ্ছে যে এই আসনটাতে হচ্ছে তৃণমূলের লিড বেড়ে যাচ্ছে? দেখো তার কারণটা হচ্ছে প্রথমেই যেটা বলেছিলাম, এইটা শ্রমিক, হ্যাঁ, এবং চা বাগান নির্ভর আর কি এখানকার অর্থনীতিটা। তুমি যদি খেয়াল করো মানে আমরা প্রত্যেকে যদি দেখি নজর দিই, মানে তৃণমূল সরকার এইখানটাতে হচ্ছে চা বাগান শ্রমিকদের জন্য, বিশেষ করে বন্ধ চা বাগান বা অনেক মানে সেই শ্রমিকদের জন্য তাদের দুর্দশা মেটানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নেয়, যার মধ্যে গুরুত্বপূর্ণ কতগুলো কি বলতো, চা বাগানের যেটা দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল সেই জমির পাট্টা বিল করে, যাদের তাদের এই যে শ্রমিকরা কুলি মজুর যারা হচ্ছে চা বাগানের তাদের নিজস্ব একটা কিন্তু সম্বল হয়, তাদের স্বাস্থ্যের দিকটা সেক্ষেত্রেও ব্যবস্থা হচ্ছে। ভেরি রিসেন্ট আমরা যদি দেখি যে মানে দেখো তোমার চা বাগানের এই যে শ্রমিক তাদের হচ্ছে যে সন্তানরা স্কুলে যায়, তা সেই গরিব মানে ঘরের যারা হচ্ছে মানে সন্তানরা তারা স্কুলে যেতে হয় তাদের অনেকটা দূরে, এবং এই যে তাদের যাতায়াত বা এই ব্যাপারটাকে অনেকটা সুনিশ্চিত বা একটু আরামদায়ক করা যেতে পারতো, সেটা হচ্ছে কিন্তু কেন্দ্র সরকার যদি গুরুত্বপূর্ণ ভূমিকা নিত, কারণ চা বাগানগুলো ম্যাক্সিমাম হচ্ছে তোমার হচ্ছে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণে, সেই ক্ষেত্রে তোমার দেখা গেল যে রাজ্য সরকার অনেক বেশি ভূমিকা পালন করেছে। এই রিসেন্ট রাজ্য সরকার তার একটা ব্যবস্থা করলো। এবং অর্থাৎ এখানে একটা কথা বলা যায় সিদ্ধার্থ, সেটা হচ্ছে যে আমরা জানি না যে আমরা আদার ব্যাপারে যদি হই তাহলে জাহাজের খোঁজ রাখবো কিনা, ঠিক তো? দৈনন্দিন ক্ষেত্রে আমাদের কে সুবিধা দিচ্ছে, কে সুযোগ সুবিধা দিচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা, সেই দিকগুলোতে ছোট ছোট ভাবে কারা নজর করছে। যেখানে 19-এ বিজেপির হাওয়া চলছিল উত্তরবঙ্গে, তারপরে আমরা দেখলাম 24-এ এইরকম ফলাফল হয়েছে। সেক্ষেত্রে 26-এর আসন্ন নির্বাচনে কি হবে, সে কারণেই এই মাল বিধানসভা এতটা ইম্পর্টেন্ট, কারণ সেখানকার শ্রমিক সংগঠন যারা রয়েছে, সেখানকার শ্রমিক মানুষ যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কারা বেশি জনদরদি নীতিগুলো নিচ্ছেন এটার উপর অনেকটা ডিপেন্ড করছে। আসবে এবার আমরা পরের স্লাইডের ক্ষেত্রে, দেখে নি পরের স্লাইড কি বলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এখানে নির্বাচন হয় তাহলে কি ফলাফল উঠে আসতে পারে, চলুন দেখে নি। 4টে বক্স দেখতে পাচ্ছেন গোটা স্ক্রিন জুড়ে, তৃণমূল কংগ্রেস, বিজেপি, সংযুক্ত মোর্চা, অন্যান্য। জানি প্রত্যেকটি দলের সমর্থকরাই ভাবছেন হয়তো আমরাই সবচেয়ে বেশি পাবো ভোট ফলাফল, কিন্তু আদৌ কি সেটা? আপনার মতামত যেটা মনে মনে মিলছে কি, চলুন দেখে নি। অন্যান্যর ক্ষেত্রে 0.5%, সংযুক্ত মোর্চা 0.6%,
বিজেপি 42%, তৃণমূল কংগ্রেস 47%, অর্থাৎ 5% ডিফারেন্স এই মুহূর্তে দাঁড়িয়ে যদি মাল বিধানসভায় নির্বাচন হয়। পরের স্লাইডে আসি, সম্ভাব্য জয়ী তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস হচ্ছে মাল বিধানসভায় যদি এই মুহূর্তে ভোট হয়, তাহলে সেক্ষেত্রে এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি চলুন দেখে নিই। চা বাগানে ঘেরা এই বিধানসভা পুনরায় দখল নেওয়ার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের। আমাদের সমীক্ষায় চা বলয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থন বৃদ্ধির ইঙ্গিত। বিধায়কের ওপর সন্তুষ্টি কম হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জনসমর্থন অটুট থাকার ইঙ্গিত। বোঝা যাচ্ছে যে এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি। এই তাৎপর্য এবার বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, দেখো এই জায়গাটাই কিন্তু এই যে 1, 2, 3 করে আমরা যেটা দেখালাম, এটা নিয়ে কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করছি। দেখো এইখানটার পুরো রাজনীতি বলো বা অর্থনীতি বলো পুরোটাই হচ্ছে চা বাগান কেন্দ্রিক। ফলে সেইখানটার মানুষজনদের বা চা বাগানের সব উপরে নির্ভর করে হচ্ছে এখানকার হচ্ছে রাজনীতি বা বলো তুমি যদি ভোটের কথা বলো। এবার হচ্ছে আমি যেটা বলছিলাম যে হচ্ছে এই যে আমাদের সমীক্ষাতে দেখা যাচ্ছে যে চা বলায় তৃণমূল কংগ্রেস সমর্থন বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত হয়েছে। কেন হলো সেটা তো আমি বললাম। দেখো ভেরি রিসেন্ট তোমার হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ হলো, তাতে কিন্তু তোমার হচ্ছে যে এই এলাকাটা যে হচ্ছে এই মালবাজার পাশে নাগরাকাটা এইগুলো কিন্তু সব থেকে বেশি এফেক্টেড হয়েছিল। তোমার এইখানকার হচ্ছে বামনডাঙ্গা চা বাগানের মতো চা বাগানগুলো কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়। ফলে যেইখানটার অর্থনীতি, যেখানকার মানুষজনরা চা বাগানের উপর নির্ভরশীল, তাহলে এরপরে যখন হচ্ছে চা বাগানগুলো নষ্ট হয়ে যায় তাহলে তাদের কি হয়? তাদের তো জীবন সংকট, মানে অস্তিত্ব সংকটে হয়। সেই জায়গাটায় কিন্তু রাজ্য সরকার একটা চেষ্টা চালাচ্ছে। অথচ এইখানটায় বলতে গেলে হয়তো অনেকে বলবেন যে না এটা কোন পক্ষ বা কিছু, বিষয়টা কিন্তু একদমই সত্যি। সবচেয়ে বড় কথা, গোটা উত্তরবঙ্গের ক্ষেত্রে সার্বিকভাবে যদি দেখি তাহলে তো বিজেপি কম কিছু পায়নি উত্তরবঙ্গের কাছ থেকে। বিধায়ক বলো ইত্যাদি সমর্থন বলো, সেখানে উত্তরবঙ্গের মানুষজন তো সেই সমর্থন আশা করতেই পারেন তাদের দুর্দিনে, বা সেই সাহায্য আশা করতেই পারেন। সেই জায়গাতেই বাস্তবে যদি গোলমাল হয় তখন সেটার প্রশ্নটা উঠবেই। দেখো তোমার সাংসদ তো হচ্ছে একবার নয়, পরপর দুবার ধরে হচ্ছে কিন্তু বিজেপিরই সাংসদ। দেখো জমির পাট্টা, এটা সেই বাম আমলের সময় কিন্তু এটা বলতে নেই যে বামরা যখন হচ্ছে চা বাগান শ্রমিকদের নিয়ে আন্দোলন করে তখনও কিন্তু জমি চা বাগান শ্রমিকদের জন্য একটা পাট্টা দেওয়ার ব্যবস্থাটা যেটা তৃণমূল সরকার করেছে। এটা কতটা ইম্পর্টেন্ট একজন চা শ্রমিক সে জানে, যার কিছু নেই তার পক্ষে ওই জায়গাটায় সে নিজস্ব একটা বাসস্থান করতে পারে। হেলথ কেয়ারের জায়গাটা যেখানটা কেন্দ্র আরো অনেক বেশি অ্যাক্টিভ হওয়া উচিত ছিল, সেই জায়গাটাও কিন্তু রাজ্য সরকার ওটা করবে। তারপরে এই যে তোমায় বললাম ছাত্রছাত্রীদের যে হচ্ছে তাদের পড়াশোনার ব্যাপারে যাতায়াত বলো বা তাদের যে বিভিন্ন ধরনের ভাতা সেইগুলো কিন্তু দিচ্ছে। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার যেটা তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে যেটা এই চা বাগান শ্রমিকদের দীর্ঘদিন রেটে যে তাদের বোনাস ফেস্টিভ্যাল মানে উৎসবের সময় যেটা হচ্ছে পুজোর আগে থেকে শুরু হয় সেটা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে এবং তাদের নিয়ে অনেক আলোচনা চলছে। সেটা এই রাজ্য সরকার কিন্তু অনেক বেশি উদার না, উদার কিনা বলতে আমরা এটা প্রবলেমটা অনেকটাই সলভ করেছে, হয়তো পুরোটা করতে পারেনি কিন্তু সলভ করেছে। এই যে বিষয়গুলো যে মানে চা বাগান শ্রমিকরা দেখছে যে এতদিনে আমরা তো কিছুটা হলেও মানে এই জায়গাটা থেকে তারা একটা আশ্বাস পাচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগের পরও দেখা গেছে এখানকার মানে স্থানীয় প্রতিনিধি বা সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো তারা কিন্তু ছুটে গেছে বারবার করে গিয়ে চেষ্টা চালাচ্ছে ওটা। তো এতগুলো প্রবলেম যেটা তাদের দীর্ঘদিন ধরে সমাধান হয় না, অর্থাৎ সমস্যার সমাধান যে সরকার করছে ধারাবাহিকভাবে সেদিকেই পাল্লা ভারী থাকবে, এটা খুব স্বাভাবিক সাইকোলজিক্যাল জায়গা। শেষ পর্যন্ত 26-এর নির্বাচনে মাল বিধানসভায় কি হয় সেদিকে তো নজর থাকবেই। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভোট হয় তাহলে কিন্তু সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। তার কারণগুলো আজকে আপনাদের সঙ্গে আমরা ডিসকাস করলাম। আজকের মতন এই পর্ব এখানেই শেষ করব। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ সেনগুপ্ত, ক্যামেরায় রয়েছেন রবিউল ইসলাম। আগামী পর্বে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আগামী পর্বে থাকছে জঙ্গিপাড়া বিধানসভা নিয়ে আলোচনা। সঙ্গে থাকুন, ধন্যবাদ।